তাহলে আমরা অধ্যায় 13 পড়ছিলাম। অধ্যায় 13 টেকসই উন্নয়ন অভিষ্ট বা হচ্ছে এসডিজি সম্পর্কে পড়ছিলাম। আমরা আমরা অলরেডি জাতিসংঘ জাতিসংঘ কিভাবে গঠিত হয়, কেন গঠিত হয়, এমডিজি জাতিসংঘের প্রথম যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ছিল সেটা, এবং তারপর হচ্ছে এসডিজি আমরা আলোচনা করেছিলাম। এসডিজিটা কি, বাংলাদেশ যদি এসডিজি যে উদ্দেশ্যগুলো আছে সেগুলো পালনে সমর্থ হয় বা লক্ষ্যগুলো পূরণে সমর্থ হয়, তাহলে বাংলাদেশের কি সুবিধাটা হবে সেটা। এখন আমরা পড়ছি টেকসই উন্নয়নের ক্ষেত্রগুলো। ঠিক আছে, তাহলে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে টেকসই উন্নয়নের ক্ষেত্র হচ্ছে তিনটি: পরিবেশ, অর্থনীতি এবং সমাজ। তাহলে আমরা একটু দেখি। তাহলে দেখো, প্রথমে হচ্ছে পরিবেশ। আমরা যদি আমাদের পরিবেশ নিয়ে ভাবি তাহলে আমাদেরকে প্রথমেই চিন্তা করতে হবে জলবায়ু নিয়ে। জলবায়ু সম্পর্কে আমরা সপ্তম অধ্যায়ে পড়েছ, আমি তো পড়ি নাই, তোমরা পড়েছো আর কি। বিশ্বের দিকে তাকালেই আমরা বুঝতে পারি জলবায়ু পরিবর্তনের ফলে কি হচ্ছে। বাংলাদেশের জলবায়ুর উপর অনুকূল এবং প্রতিকূল দুই রকম আবহাওয়ারই প্রভাব পাওয়া যায়। অনুকূল আবহাওয়ার কারণে এদেশের মাটি ফসল উৎপাদনের জন্য খুবই উপযোগী, আবার অনেক সময় প্রতিকূল আবহাওয়া এদেশের জনজীবনকে বিপন্ন করে, যেমন ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা। এখানে বিভিন্ন ধরনের কিছু দুর্যোগের নাম দেওয়া আছে। এসব দুর্যোগ মোকাবেলা করে আমাদের বেঁচে থাকতে হয়। মানুষের জীবনযাত্রার পরিবর্তন, ক্রমাগত প্রযুক্তিগত উন্নয়ন, ভোগবিলাসিতা সহ সভ্যতার অগ্রগতির কারণে জলবায়ু তার স্বাভাবিক বৈশিষ্ট্য হারাচ্ছে। তাহলে দেখো, আমাদেরকে বলা হচ্ছে টেকসই উন্নয়নের ক্ষেত্র। ঠিক আছে, অর্থাৎ কোন কোন জায়গাগুলোতে টেকসই উন্নয়নটা করতে হবে, ঠিক আছে সেটা। তাহলে প্রথমেই হচ্ছে আমাদের পরিবেশ নিয়ে। এখন পরিবেশের একটা প্রধান উপাদান হচ্ছে জলবায়ু। তাহলে জলবায়ু কি তোমরা অলরেডি জানো, যেহেতু তোমরা সপ্তম অধ্যায়ের মধ্যে পড়ে এসেছো। ঠিক আছে, আবার অষ্টম অধ্যায় বিজ্ঞানের মধ্যেও পড়ার কথা সম্ভবত। যাই হোক, তাহলে হচ্ছে জলবায়ুটাই হচ্ছে কি, জলবায়ুটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট এলাকার মধ্যে কি অনেক বছরের গড় আবহাওয়া। ঠিক আছে, গড় আবহাওয়াটাই হচ্ছে কি জলবায়ু। সেটা 15 থেকে 20 বছরের গড় আবহাওয়াটাই হচ্ছে জলবায়ু। আর আবহাওয়াটা কি আলাদা, আবহাওয়াটা হচ্ছে কি অবস্থা। ঠিক আছে, পরিবেশের যে অবস্থা, ধরো বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, তারপরে আজকে বায়ুর চাপ কত, তারপরে আজকে বাতাসের আর্দ্রতা কত, বাতাসে আর্দ্রতা কত। ঠিক আছে, এগুলো হচ্ছে আবহাওয়া। তাহলে এরকম কোন একটা দেশের অনেক বছরের গড় আবহাওয়াটাই হচ্ছে জলবায়ু। এখন দেখো, বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি, বাংলাদেশের ক্ষেত্রে জলবায়ুর অনুকূল এবং প্রতিকূল দুই ধরনের আবহাওয়ারই প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে দেখো, পরিবেশের কথা যেহেতু আসছে, তাহলে পরিবেশের উপাদানগুলো আমরা পড়েছি সম্ভবত কত অধ্যায় 12তে, সম্ভবত, তাই না? না, অধ্যায় 12তে না, অধ্যায় 10-এ সম্ভবত। অর্থনীতির ওই অংশটার মধ্যে আমরা পড়েছি। তাহলে পরিবেশের উপাদানের মধ্যে প্রথমেই হচ্ছে ভূমি। আমাদের মাটি কিন্তু অনেক উর্বর। ঠিক আছে, তোমাদেরকে গ্রিন হাউস এফেক্ট যখন পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে হচ্ছে শীতপ্রধান দেশগুলোতে কি, যে সামান্য মূলা বা আলু সেটা উৎপাদন হতে প্রায় 2-3 বছর সময় লাগে। সেখানে আমাদের এখানে 3 মাসের মধ্যে আমরা মূল উৎপাদন করতে পারি। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা উদাহরণ। তারপরে হচ্ছে কি, মানে মিডল ইস্টের যে দেশগুলো, মরুভূমি যে দেশগুলো, যেসব দেশের মধ্যে বৃষ্টি কম হয়, ওইসব দেশের মধ্যে তোমার ফসল উৎপাদনের জন্য, ঠিক আছে, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতে হয়। ওখানে মরুভূমির মধ্যে তোমার পানির ব্যবস্থা করে কি একটা অবস্থা। আর আমাদের দেশে আমরা কি একটা আম খেয়ে যদি আমের আটিটা ফেলে দিই, এটা অনেকবার বলেছি শূন্যের সময় থেকে, যে হচ্ছে কি সেখানে কি একটা গাছ উঠে যাচ্ছে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি, তাহলে আমরা একদিক থেকে কিন্তু ভালো। ঠিক আছে, আমাদের জন্য জলবায়ু ভালো। আমাদের পরিবেশ, আবহাওয়া, জলবায়ু, ভূমি সবকিছু হচ্ছে কৃষির অনুকূলে। আবার দেখো, একইভাবে হচ্ছে আমাদের জলবায়ুটা কিন্তু প্রতিকূলের মধ্যেও কাজ করে। কিভাবে, সেম জিনিস আমরা দুর্যোগ, মানে অষ্টম অধ্যায় যেটা ছিল সম্ভবত, অষ্টম কি কোন অধ্যায়, দুর্যোগের অধ্যায়টা সেখানের মধ্যে পড়েছি। যে হচ্ছে কি বাংলাদেশের দুর্যোগ বেশি হওয়ার কারণ কি, সেটা হচ্ছে কি ভূপ্রকৃতিক অবস্থান। বাংলাদেশের অবস্থানের কারণে কি হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের দুর্যোগটা বেশি হয়। তাহলে দেখো, পরিবেশগত দিক ভাবে আমরা একদিকে কি অনুকূল পাচ্ছি, আবার প্রতিকূলও পাচ্ছি। আচ্ছা, যাই হোক, এখানে এই লাইনগুলো বলা আছে। এখন দেখো, জলবায়ু কেন পরিবর্তন হচ্ছে সেটাও তোমাদেরকে পড়ানো হয়েছে দুর্যোগের অধ্যায়টার মধ্যে। জলবায়ু তার স্বাভাবিক বৈশিষ্ট্য হারাচ্ছে কেন? মানুষের জীবনযাত্রার পরিবর্তন। ঠিক আছে, মানুষ এখন না হেঁটে কি করতেছে, সামান্য দূরত্বের মধ্যে তারা গাড়ি ব্যবহার করতেছে। আমার ছোট ভাইয়ের কথা বলি। ঠিক আছে, আমার ছোট ভাই, সে হচ্ছে ধরো আমার বাসা থেকে বাজার হচ্ছে 5 মিনিট হাঁটার রাস্তা, সে সেখানে গেলেও বাইক ছাড়া ঘর থেকে বের হয় না। তাহলে দেখো, এই যে কি, এটা হচ্ছে কি আমাদের কি জীবনযাত্রা, এটা হচ্ছে অলসতা আর কি। সোজা কথা হচ্ছে কি, এটা হচ্ছে অলসতা, তাই না? তো দেখো, সে শারীরিক ভাবেও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্লাস কি পরিবেশেরও ক্ষতি করতেছে। তাহলে এরকম কিন্তু মানুষ হচ্ছে এখন কিন্তু বেশিরভাগই হচ্ছে এরকম।
তাহলে আমরা কি এখন আগে ধরো কি আগে মানুষ হেঁটে একসময় হেঁটে হেঁটে চলাচল করতো, তারপরে ধর আস্তে আস্তে রিক্সা চলা শুরু করলো। এখন দেখা যাচ্ছে মানুষের রিক্সায় চড়তে ভালো লাগে না, কারণ সবকিছু দ্রুত গতিতে যেতে যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে এগুলো আসলে আলোচনা করেছি, তারপরে একটু বলি। আমরা এসি ব্যবহার করছি, ঠিক আছে, এসি থেকে কি সিএফসি গ্যাস বেরোচ্ছে, মশার অ্যারোসল ব্যবহার করছি, এয়ার ফ্রেশনার ব্যবহার করছি। এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন কারণে আমাদের জীবনযাত্রার পরিবর্তনটা কি করছে, পরিবেশটা দূষিত করছে, আমাদের জলবায়ুকে ক্ষতিগ্রস্ত করতেছে। তারপর হচ্ছে ক্রমাগত প্রযুক্তি নির্ভর উন্নয়ন, এটা বলেছি, ভোগ বিলাসিতা সহ সভ্যতার অগ্রগতির কারণে জলবায়ু আজ তার স্বাভাবিক বৈশিষ্ট্য হারাচ্ছে অলরেডি। এটাও তোমাদের দুর্যোগ অধ্যায়ের মধ্যে বলেছি যে একটা সময় কি শীতকালের মধ্যে কি বৃষ্টিপাত হতোই না বলতে গেলে, এটা খুব রেয়ার। 10-12 বছর হয়তো বা কি কয়েক মিলিমিটার বৃষ্টি হতো। আর সেখানে মানে আমাদের শুষ্ক মাস ছিল শীতকাল। আর এখন কিন্তু প্রতি বছর শীতকালের মধ্যে বৃষ্টি হয় এবং ভালো বৃষ্টি হয়, ঠিক আছে। তারপরে দেখো গ্রীষ্মটা, গরমটা, ঠিক আছে, গ্রীষ্মটা আগে 2 মাস 3 মাস সর্বোচ্চ ইয়ে ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে গ্রীষ্মটা পুরো কি বৈশাখ জ্যৈষ্ঠ অর্থাৎ বর্ষাকালের অর্ধেক পর্যন্ত কি করে তোমার গ্রীষ্মটা টেনে নিয়ে যায়, ঠিক আছে, এবং বর্ষাটা আসতেছে দেরিতে। আচ্ছা যাই হোক, তাহলে দেখো এইসব কারণে হচ্ছে কি জলবায়ুটা তার বৈশিষ্ট্য হারাচ্ছে, এটা কিন্তু ক্ষতিকর। এটা ক্ষতিকর কিভাবে দেখো, সিম্পলি একটা কথা বলি। বাংলাদেশের যে ফসলগুলো আছে ধরো মৌসুমী ফসল, ঠিক আছে, অর্থাৎ এক মৌসুমে এক ধরনের ফসল হয়। তাহলে দেখো যেহেতু কি জলবায়ুটা চেঞ্জ হচ্ছে, সাথে সাথে কিন্তু ফসল উৎপাদনও চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশের মধ্যে আগে একটা জমিতে 3 বার 4 বারও অর্থাৎ বছরে 3-4 বারও কিন্তু ফসল ফলানো যেত, সেখানে এখন 2 বারের বেশি ফসল ফলানো যাচ্ছে না, ঠিক আছে। এটা তো ছোট একটা উদাহরণ দিলাম। তারপরে দেখো পৃথিবীর উষ্ণতা বেড়ে চলছে, গ্রিন হাউস প্রভাব আমাদের মোকাবেলা করতে যাচ্ছে। এগুলো কিন্তু টেকসই উন্নয়ন না, আমরা টেকসই উন্নয়নের মধ্যে আসবো, ঠিক আছে। টেকসই উন্নয়ন মানে হচ্ছে কি ভারসাম্যপূর্ণ উন্নয়ন, আবার একটু মনে করাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে ভারসাম্যপূর্ণ উন্নয়ন কিন্তু হচ্ছে না আমাদের, সেটাই কিন্তু ওরা বলছে, ঠিক আছে। তারপরে হচ্ছে শুধু তাই নয়, জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, ঠিক আছে। এটা তো বুঝতেই পারছো, মানুষ ও প্রাণীকুল ক্রমশ বিপন্ন হয়ে যাচ্ছে। এই অবস্থা ঠেকাতে আমাদের পরিবেশ সংরক্ষণের জন্য টেকসই প্রযুক্তি খুঁজতে হবে। এতক্ষণ আমরা কোথায় আসলাম, টেকসই প্রযুক্তিতে আসলাম। তাহলে দেখো প্রথম কনসেপ্ট হচ্ছে কি আমাদের পরিবেশ আগে যেরকম ছিল তার থেকে এখন পরিবর্তন হচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। খারাপের দিকে যাওয়ার জন্য কারণ কি, উন্নয়ন, অবশ্যই উন্নয়ন, ঠিক আছে। মানুষের জীবনযাত্রার পরিবর্তন মানে হচ্ছে কি উন্নয়ন, উন্নয়নটাই। তাহলে উন্নয়নটা যদি টেকসই ভাবে হয় তাহলে কিন্তু আমরা কি করতে পারি, পরিবেশের এই ক্ষতিটা কিন্তু রোধ করতে পারি। তাহলে দেখো কিছু প্রযুক্তির কথা, ওরা কি প্রযুক্তির কথা বলছে আমরা একটু দেখি। এই জন্য প্রকৃতিকে ধ্বংস করে নয়, বরং তার বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ গড়ে তুলতে হবে। উদাহরণ হিসেবে বলা যায় আমাদের প্রাকৃতিক সম্পদের অন্যতম উৎস হচ্ছে বনভূমি। দ্রুত নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই বিপুল জনসংখ্যার চাহিদা মেটাতে বাড়িঘর নির্মাণ, আসবাবপত্র, জ্বালানি সংস্থানে বনজান করা হচ্ছে। গাছ আমাদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে, মানব সমাজকে রক্ষা করে, মানুষের নিঃসৃত কার্বন ডাই অক্সাইড গাছ গ্রহণ করে, প্রাণী ও উদ্ভিদকুলের মধ্যে ভারসাম্য বজায় রাখে। এ কারণে আমাদের উন্নয়ন ও সমৃদ্ধির সাথে গাছ কাটার পাশাপাশি বনায়ন কি করতে হবে, অব্যাহত রাখতে হবে। এখন দেখো উন্নয়ন করতে হলে তোমাকে অবশ্যই কি করতে হবে, গাছ কাটতে হবে, এটা খুব স্বাভাবিক, ঠিক আছে, যেহেতু কি বন জঙ্গল। কিন্তু দেখো তুমি গাছ যদি কাটো সমস্যা নেই, কিন্তু পাশাপাশি গাছ কাটার পাশাপাশি তোমাকে কি করতে হবে, বনায়ন করে যেতে হবে, ঠিক আছে। একটা খুব সুন্দর হচ্ছে, তোমরা যদি কেউ কি মানে আমার বিশ্ববিদ্যালয় তোমাদের কেন হয় নাই, আমার বিশ্ববিদ্যালয়ে চিটাং ইউনিভার্সিটিতে যদি যদি যাওয়ার হয় তাহলে দেখবা ওখানে কিন্তু সব আছে, ঠিক আছে, নতুন নতুন অবকাঠামো কিন্তু সব আছে, কিন্তু পাশাপাশি কিন্তু ওখানে প্রচুর বনভূমি আছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে টেকসই উন্নয়ন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার খুব যাওয়ার ইচ্ছা, ঠিক আছে। ওখানে তোমার প্রতি বছর পাখি পাখি পর্যবেক্ষণ, তারপরে প্রজাপতি পর্যবেক্ষণ, ফুলের পর্যবেক্ষণ, অর্থাৎ ওখানেও খুব মানে সুন্দর অবস্থা। অর্থাৎ ওরা কি করেছে, তোমার প্রকৃতিটাও ঠিক আছে, ঠিক আছে, প্লাস হচ্ছে কি তোমার অবকাঠামো নির্মাণ করেছে। আমাদের দেশের কথা বাদ দাও, আগামী ক্লাসে তোমাদেরকে কিছু ছবি দেখার চেষ্টা করবো আমি। জার্মানি, ঠিক আছে, আমার কিছু ফ্রেন্ড জার্মানিতে থাকে, অনেকগুলো ফ্রেন্ড। আমেরিকা না, জার্মানির কথা বলছি। জার্মানির যে পুরাতন শহরগুলো আছে, ঠিক আছে, ওগুলোর যে ছবিগুলো যদি তোমরা দেখো, যে হচ্ছে গাছপালা, প্রচুর গাছপালা, ঠিক আছে, ওদের অবকাঠামোটাও আছে, আবার পাশাপাশি কিন্তু প্রচুর গাছপালাও আছে। তাহলে দেখো টেকসই উন্নয়ন, ভারসাম্য উন্নয়ন, তাহলে আমাদেরকে করতে হলে কি করতে হবে, পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না। অর্থাৎ পরিবেশটাও আমার ঠিক রাখতে হবে, পাশাপাশি আমার উন্নয়নটাও চালিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপরে দেখো আরো কিছু বলা হচ্ছে, টেকসই শহর ও সমাজের কথা চিন্তা করলে আমরা কি দেখতে পাই।
শহরের বড় বড় দালান কোঠা, প্রয়োজনীয় শিল্প কারখানা ও প্রতিষ্ঠান গড়ে উঠছে। এগুলো গড়ে উঠলে তাকে টেকসই শহর বলা যাবে না। তাহলে আমরা টেকসই পরিবেশ উন্নয়নের কথা বললাম এর আগে, এখন আসছি টেকসই শহর বা সমাজের কথা বলা হচ্ছে। সেখানে সুপরিকল্পিত বনভূমি থাকতে হবে, সুপেয় পানি থাকতে হবে, পরিশুদ্ধ জলাশয় থাকতে হবে, উন্মুক্ত খোলা মাঠ খেলার মাঠ থাকতে হবে, পার্ক থাকতে হবে, পয় নিষ্কাশন ব্যবস্থা ইত্যাদি কি করতে হবে, গড়ে তুলতে হবে। তাহলে দেখো, টেকসই শহর আমরা যখন বলবো, ঠিক আছে, তখন হচ্ছে কি আমরা একটি বড় বড় বিল্ডিং, ঠিক আছে, বড় বড় বিল্ডিং মানে সেটা কিন্তু টেকসই শহর না। তাহলে পাশাপাশি কি থাকতে হবে, শহরের যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো, ঠিক আছে, সেখানে হচ্ছে কি পরিমিত পরিমাণে আমাদের ওখানে কি থাকতে হবে, বনমূর্তি থাকতে হবে। তারপরে মানুষের কি পানির মানে সুপেয় পানি, ঠিক আছে, ভালো পানির কি থাকতে হবে, ব্যবস্থা থাকতে হবে, পরিশুদ্ধ জলাশয় থাকতে হবে, উন্মুক্ত খেলার মাঠ থাকতে হবে, পার্ক থাকতে হবে, পয় নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে ইত্যাদি গড়ে তুলতে হবে। এখন দেখো, বসুন্ধরা, ঠিক আছে, বসুন্ধরা তোমরা নাম শুনেছ, ঢাকার মধ্যে পুরো বাংলাদেশের মধ্যে কি খুব কি বলবো, ধনীদের একটা এলাকা বলা যায়। তো ওখানে আমার 3 মাস থাকা সৌভাগ্য, দুর্ভাগ্য হয়েছিল অ্যাকচুয়ালি, সৌভাগ্য বলবো না। কারণ হচ্ছে আমার আবার চিকিৎসার কারণে তোমরা ওই অ্যাপোলোতে ওখানে থাকতে হয়েছিল, অ্যাপোলোতে বসুন্ধরাতে। তো হচ্ছে দেখো, ওখানে কিন্তু ছোট ছোট কয়েকটা গাছপালা ছিল, কিন্তু আমি এই 3 মাসের মধ্যে ঢাকা শহরের মধ্যে কোনো এক ফোঁটা বাতাস পাইনি। বুঝতে পেরেছো? অর্থাৎ রোদ, প্রচুর রোদ, প্রচুর রোদ। অর্থাৎ আমি এসি রুম থেকে বের হতাম, বিয়ে হসপিটালের মধ্যে এসিতে ঢুকতাম, এই মাঝের 1 মিনিট আমার হাঁটার রাস্তা, ওই 1 মিনিটেই কিন্তু আমি ঘেমে নিয়ে অবস্থা আমার খারাপ হয়ে যেত। ঠিক আছে, অর্থাৎ পুরো রোডটা মানে চিটাগং এর মধ্যে আমাদের রোদ লাগে, কিন্তু মনে হচ্ছে আমি হয়তো চিটাগং থেকে গিয়েছি, এই কারণে হচ্ছে আমার থেকে গিয়ে মানে অতিরিক্ত লাগতো। আচ্ছা যাই হোক, একথা বলা হচ্ছে কেন, তারপর হচ্ছে দেখো, সামান্য বৃষ্টি হলে এই বসুন্ধরার মতো জায়গার মধ্যে তোমার হাঁটু সমান পানি থাকতো। ঠিক আছে, এই হসপিটালের সামনে বিশাল মানে পানি যে উঠে কি এক খুব বাজে অবস্থা। তাহলে দেখো কেন, কি কারণ হচ্ছে ওখানে পয় নিষ্কাশন ব্যবস্থা ঠিক নেই। অর্থাৎ ওরা খুব সুন্দর, কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকাটা কিন্তু খুব সুন্দর, ওখানে রাস্তাগুলো বিশাল বিশাল, মানে আলো বাতাস সবকিছু ঠিক আছে, কিন্তু এই যে পয় নিষ্কাশন ব্যবস্থা, অর্থাৎ পানিটা যে বৃষ্টি পানিটা যে কোথায় যাবে সেই ব্যবস্থাটা তারা রাখে নাই। ঠিক আছে, তারপর হচ্ছে কি একটু যে কি বাতাস হবে, একটু যে বাচ্চারা খেলাধুলা করবে, এই ধরনের জায়গাগুলো কিন্তু ওখানে নেই। ঠিক আছে, তাহলে এটাকে কিন্তু আমরা টেকসই শহর বলতে পারবো না। তাহলে টেকসই শহর বলতে হবে কি, আমাদের শহরের যে অন্যান্য উপাদানগুলো সেগুলো আমাদের থাকতে হবে। তারপর দেখো, এখন আমরা গ্রামের ক্ষেত্রে আসি। শহরের সমাজ ব্যবস্থা গ্রামের থেকে ভিন্ন। এখানে মানুষ বিভিন্ন কাজে সারাদিন ব্যস্ত থাকে, তাই টেকসই শহরে শিশুদের দেখাশোনার জন্য শিশু দিবাচত্র কেন্দ্র এবং প্রবীণদের সেবা যন্ত্রের জন্য প্রবীণ কল্যাণ কেন্দ্র গড়ে তোলা প্রয়োজন। এটা অলরেডি আমরা আলোচনা করেছি। ঠিক আছে, সমাজের অধ্যায়গুলোর মধ্যে আমরা প্রথম দিকের অধ্যায়গুলোর মধ্যে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, গ্রামীণ সমাজ এবং শহরের সমাজের মধ্যে পার্থক্য। দেখো, শহরের মধ্যে শিশুরা কিন্তু সবচেয়ে অবহেলিত। এই যে কিছুদিন আগে আমরা কিছু ভিডিও দেখেছি, ঠিক আছে, যে হচ্ছে কি দেখা যাচ্ছে কি বাবা মা বাচ্চাকে রেখে কাজ করতে চলে গিয়েছে, এবং কি গৃহকর্মী যিনি ছিলেন উনি কি ছোট বাচ্চাকে, ঠিক আছে, খুব বাজে ব্যবহার, একদম মারধর করে, খুব এক অবস্থা, খুব বাজে অবস্থা। অর্থাৎ দেখাশোনার কিন্তু কেউ নেই। তারপর হচ্ছে সেম অবস্থা কিন্তু প্রবীণদের জন্য। ঠিক আছে, এটা কিন্তু ওই একটা সময় আমাদের দেশের মধ্যে ছিল না, যখন যৌথ পরিবার ছিল, কিন্তু যেহেতু এখন একক পরিবার, এখন সমস্যা হয়ে গেছে যারা বয়স্ক, ঠিক আছে, দেখা যাচ্ছে কি ছেলেরা সবাই চাকরি বাকরি করতে চলে যাচ্ছে, কিন্তু হচ্ছে প্রবীণ যারা আছে ওনাদেরকে কিন্তু দেখাশোনার জন্য কেউ থাকে না। এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার, বর্তমান সময়ে শহরের জন্য এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু বলা হচ্ছে আমরা যদি টেকসই উন্নয়ন করতে যাই, এই শিশু এবং প্রবীণ যারা আছেন ওনাদের জন্য কিন্তু ব্যবস্থা রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের একটা টেকসই শহর। এবং আবার বললাম টেকসই পরিবেশ। টেকসই পরিবেশ পেতে হলে আমাদেরকে কি করতে হবে, টেকসই শহর পেতে হলে আমাদের কি করতে হবে, মোটামুটি আমরা এগুলোটুকু আলোচনা করেছি। শুধুমাত্র তো মানুষরা তো আর কি পরিবেশের মধ্যে বাস করে না, পাশাপাশি কি করে অন্যান্য প্রাণীরাও বাস করে, তাহলে তাদের ক্ষেত্রে কি সেটা একটু আমরা দেখবো। আমাদের পরিবেশের ভারসাম্য বজায়ে জলজ ও স্থলজ প্রাণী সংরক্ষণের উপরে জোর দিতে হবে। আমাদের রয়েছে বিশাল বঙ্গোপসাগর, এতে নানা ধরনের জলজ প্রাণী বাস করে। এরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। জলজ সম্পদের প্রধান উৎস হচ্ছে মৎস্য সম্পদ। আমাদের দেশের অনেক ধরনের মাছের বিলুপ্তি হয়ে গেছে, এই কারণে মৎস্য সম্পদ বাড়ানোর জন্য কর্মসূচি গ্রহণ করতে হবে, যেন আমাদের চাহিদা পূরণের পাশাপাশি তারা বিলুপ্ত হয়ে না যায়। তাহলে দেখো, প্রথম যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে টেকসই উন্নয়ন না। ঠিক আছে, সেটা হচ্ছে টেকসই উন্নয়ন না। তবে আমাদেরকে যদি জলজ সম্পদের টেকসই উন্নয়ন করতে হয় কি করতে হবে, আমরা অবশ্যই সম্পদটা ব্যবহার করব,
পাশাপাশি হচ্ছে যাতে কি সেটা নিঃশেষ হয়ে না যায়, সেটা বিলুপ্ত হয়ে না যায়, সেদিকেও খেয়াল রাখবো। দেখো, খুব আমাদের সামনে খুব কমন একটা উদাহরণ বর্তমানে, সেটা হচ্ছে ইলিশ মাছ। বর্তমানে কি গত 2-3 বছর কিন্তু আমরা প্রচুর ইলিশ পাচ্ছি এবং অনেক কম খরচে পাচ্ছি। ঠিক আছে, অনেক কম করে। এবং আমাদের দেশে ইলিশ তো আমরা নিজেরা খাচ্ছি, পাশাপাশি হচ্ছে তোমরা কি করছি দেশের বাইরেও, ঠিক আছে, দেশের বাইরেও কিন্তু রপ্তানি করছি। ঠিক আছে, প্রচুর। এখন কি এই যে গত 1 মাসের মধ্যে আমরা যদি কি সবার তোমাদের ঘরের মধ্যে কি খুঁজলে কি দেখা যাবে যে কি সবার ফ্রিজে কি কারণ মানে ইলিশ আছেই। যদিও আমাদের ঘরের মধ্যে খুব কম খাওয়া হয়, এটা ইলিশ অ্যালার্জির প্রচুর সমস্যা করে। যাই হোক, তাহলে দেখো এই ইলিশটা কিন্তু গত 10 বছর আগে কিন্তু এত বেশি ছিল না। অর্থাৎ আমাদের আমাদের যে কি ভূখণ্ডটা, আমাদের ভূখণ্ডের এদিকে কিন্তু ইলিশ অনেক কম আসতো। ঠিক আছে, কম আসতো কেন? কারণ হচ্ছে জেলেরা ইচ্ছা মতো ইলিশ ধরতো, ডিমওয়ালা ইলিশ ধরতো, মানে খুব বাজে অবস্থা। অর্থাৎ ইলিশে যে কি থাকার জন্য, ইলিশ বসবাস করার জন্য, ইলিশটা অ্যাকচুয়ালি হচ্ছে সাগরের মাছ, এটা তো নিশ্চয়ই তোমরা জানো। ওরা ডিম পাড়ার জন্য নদীতে আসে। এখন নদীর অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যেহেতু ইলিশ আস্তে আস্তে আসা বন্ধ করে দিয়েছিল। পরে কি করলো সরকার, গত কয়েক বছর ধরে তোমার কি করলো, ওই কিছু পদক্ষেপ নিল। ডিমওয়ালা মাছ ধরা যাবে না। তারপর হচ্ছে 2.5 মাস, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ যে সময়টা ইলিশ মাছ ডিম ছাড়ে ওই সময়টাতে কিন্তু কি মাছ ধরা নিষিদ্ধ। যেমন কি এই যে সম্ভবত এই মাসের 12 তারিখ থেকে, এই মাসের 12 তারিখ থেকে আগামী 1 মাস বা 15 দিনের জন্য হচ্ছে তোমার মাছ ধরা বন্ধ থাকবে। তাহলে এই পদক্ষেপ নেওয়ার পরে এখন কিন্তু আমরা প্রচুর ইলিশ পাচ্ছি। ঠিক একই একই কথাগুলো কিন্তু অন্যান্য সম্পদ গুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে, তাহলে এভাবে বলতেছি যে আমরা এমন ভাবে সম্পদটা ব্যবহার করব না যাতে ওই সম্পদটা কি হয়ে যায়, পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, একটু রেখে টেখে ব্যবহার করতে হবে। দেখো সেম জিনিসটা হয়েছে কোথায়, দেশীয় মাছের ক্ষেত্রে। একটা সময় ছিল যে কি তোমার ঘরের মধ্যে কারো মাছ কিনতে হতো না। ঠিক আছে, অর্থাৎ কি ধরো মাছ নাই, ধরো যারা যারা একটু ধনী তারা তো কি পুকুরের মধ্যে মাছ চাষ করতো। যারা একটু ধরো কি ইয়ে ছিল তারা হচ্ছে বিল অর্থাৎ ধান খেতে, এটা আমরা নিজেরাও দেখেছি। তোমাদের কাছে অবশ্যই এগুলো মনে হবে যে কেউ বলে স্যার আপনি বানায় বানায় বলতেছেন, ওই হচ্ছে সত্য কথা। সেটা হচ্ছে কি ধরো তোমার ক্ষেতের, আমি অবশ্য কম দেখেছি, গ্রামের মধ্যে দেখতাম আর কি তখন। যেহেতু ধরো ছোট একটা ডোবা, ছোট একটা ডোবা, এই ডোবাটা বছরে 2-3 বার কি করতেছে পানি সেচে মাছ ধরতেছে, এবং কোথা থেকে এই মাছগুলো আসে আল্লাহ মালুম। মানে প্রচুর মাছ পাওয়া যেত। তারপর হচ্ছে ধরো ধান ক্ষেত, ধান ক্ষেতের মাঝখানে তোমার কই, ঠিক আছে, কোথা থেকে যে আসছে এগুলো জানি না। তবে এক সময় কিন্তু এরকম পাওয়া যেত। কিন্তু এখন আমরা কি করতেছি, এই যে রাসায়নিক সার ব্যবহার করতেছি, কীটনাশক ব্যবহার করতেছি, এগুলো শুধুমাত্র ধানের পোকামাকড় গুলাকে মারে না, এই ধরনের সম্পদ গুলা কিন্তু মারে। যাই হোক, তাহলে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি আমাদেরকে মানুষ, স্যার ওগুলা মানুষের তো পাশাপাশি এখনো অন্যান্য পাওয়া প্রাণী, যায়। ওগুলা এখন পাওয়া যায় তবে খুবই কম। ঠিক আছে, আমি যে সময়ের কথা বলছি ওই সময়ে কি অন্যরকম পাওয়া যেত। ঠিক আছে, এখন যেটা পাচ্ছে এগুলো একদম কম। তারপরে বেশিরভাগ মাছটা এখন পাওয়াই যায় না। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তোমার বাড়ি কোথায়? মাইশা, মাইশা কোশ্চেন বলেছে মনে হয়। মাইশার গ্রামের বাড়ি কোথায়? আর ফেনীতে। আচ্ছা, সব গ্রামে এখন পাওয়া যায় না। ঠিক আছে, যেমন চিটাগাঙ্গে তুমি শহরের ভিতরে তেমন পাবো না, হয়তো শহরের বাইরে আশেপাশে জায়গাগুলোর মধ্যে পেতে পারো। আচ্ছা, তারপরে দেখো বনজ ও গৃহপালিত পশু পাখি হচ্ছে স্থলজ প্রাণীর অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি বললাম, মৎস্য সম্পদের কথা বললাম। এখন হচ্ছে আমরা স্থলজ যে প্রাণীগুলো আছে তাদের কথা একটু চিন্তা করি। আমাদের যদি এদেরকে ক্রমাগত নিধন করি, এদের বংশবৃদ্ধি ও সংরক্ষণের কথা না ভাবি, তাহলে পৃথিবী থেকে একদিন এই সকল প্রাণী হারিয়ে যাবে। আমাদের নিজেদের প্রয়োজনে এদেরকে রক্ষা করতে হবে। আমাদের বিশাল ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবনের প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার, ক্রমাগত বাঘ নিধনের ফলে সুন্দরবনের বাঘের সংখ্যা কমে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি একটি বিপজ্জনক সংকেত। তাহলে দেখো, একটা সময় ধরো এই গত 10 বছর আগেও বাঘের সংখ্যা ছিল 700 কত যেন, ঠিক আছে, বর্তমানে বাঘের সংখ্যা 100 সামথিং। ঠিক আছে, 100 কত, ঠিক আছে, অর্থাৎ কি মানুষ কিন্তু বাঘ মেরে ফেলতেছে। এখন বাঘের দোষটা কি? বাঘের দোষ হচ্ছে কি, বাঘ হচ্ছে কি কোথায় যাচ্ছে, দেখো বাঘ হচ্ছে স্থলের মধ্যে নেমে আসছে, অর্থাৎ জনপদের মধ্যে নেমে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ যেখানে মানুষ থাকে বাঘেরা সেখানে যাচ্ছে। আচ্ছা দেখো তো, আসলে কি বাঘ কি জনপদের মধ্যে যাচ্ছে নাকি মানুষ জনপদের মধ্যে, মানুষ বনের মধ্যে চলে আসছে? একটু মানুষ যদি বনের ঠান্ডা মাথায় মধ্যে চিন্তা চলে করো। হ্যাঁ, সেটাই সেটাই। আমরা মানুষরাই কিন্তু কি করছি, তোমার বনের দিকে চলে যাচ্ছি। কারণ পশু পাখিদের হচ্ছে কি দেখো, প্রয়োজন ছাড়া কিন্তু কেউ শিকার করে না। একমাত্র মানুষই একমাত্র প্রাণী, ঠিক আছে, যারা হচ্ছে কি প্রয়োজন ছাড়াও কিন্তু কি করে, তোমার প্রয়োজন ছাড়াও কিন্তু কি করতে পারে, আরেকজনের ক্ষতি করে। ঠিক আছে, শুধুমাত্র মানুষের ক্ষেত্রে এটা সম্ভব, অন্যান্য প্রাণী কিন্তু সেটা করে না।
তোমার একটা অজগরের যদি পেট ভরা থাকে, ঠিক আছে, বা একটা বাঘের যদি পেট ভরা থাকে, তার সামনের দিকে গেলেও কিন্তু সে আক্রমণ করবে না, ততক্ষণ পর্যন্ত না সে মনে করে যে তুমি তার জন্য বিপজ্জনক। ঠিক আছে, এই যে সাপ, সাপের কথা বলে, একটা সময় সাপ নিয়ে আমারও প্রচুর ভুল ধারণা ছিল। বেশিরভাগ সাপ হচ্ছে নিরীহ। ঠিক আছে, তুমি ওদেরকে দেখছো, ওরা চলে গেছে, ও কিন্তু তোমাকে দৌড়ে আসবে না। আমরা বাংলা সিনেমা দেখে দেখে কি আমাদের আমাদের যারা জেনারেশন বা তার আগে, তাদের মধ্যে কি অনেক ভুল ধারণা সাপ সম্পর্কে। অ্যাকচুয়ালি হচ্ছে কি, এরা কিন্তু কি, তুমি যতক্ষণ না ওদেরকে কি করবা, বিরক্ত না করবো, ওরা কিন্তু কি তোমাকে কামড় দিবে না। ম্যাক্সিমাম সাপের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। ইচ্ছা করে এসে কি কেউ কিন্তু তোমাকে এসে ধরবে না। হ্যাঁ, ওটা বেশিরভাগ সময় আক্রমণ করার কারণ হচ্ছে তুমি যখন হাঁটাচলা করছো, আওয়াজ হচ্ছে, সে ভয় পাচ্ছে। এখন ভয় পেলে যে কোনো প্রাণী চেষ্টা করবে যে কি তার শত্রু অর্থাৎ শত্রুকে কি প্রতিরক্ষা করার জন্য, মানে শত্রু হাত থেকে নিচে বাঁচার জন্য, সেটাও কিন্তু সে চেষ্টা করে। আচ্ছা, যাই হোক, তাহলে দেখো এখন বলা হচ্ছে, দেখো প্রথমে হচ্ছে কি আমরা কি বললাম, মানুষের ক্ষেত্রে গুলা বললাম, অর্থাৎ জলবায়ু বললাম, পরিবেশের কথা বললাম। এরপর হচ্ছে আমরা বন জঙ্গল অর্থাৎ স্থলজ এবং জলজ প্রাণীদের ক্ষেত্রে আসলাম। প্রথমে বললাম যে কি পানি, জলজ প্রাণী যারা আছে, সম্পদ যেগুলো আছে, সেগুলো এমন ভাবে ব্যবহার করতে হবে যাতে কি পুরোপুরি বিলুপ্ত হয়ে না যায়। আবার দেখো স্থলজ, ঠিক আছে, স্থলজ সম্পদ গুলো হচ্ছে সেম, স্থলজে প্রাণীরা আছে ওদের ক্ষেত্রে হচ্ছে ব্যবহার গুলো হচ্ছে সেম। আমরা এমন ভাবে কি তাদেরকে ট্রিট করতে পারবো না যাতে কি ওরা ধ্বংস হয়ে যায়। বাংলাদেশের মধ্যে এরকম প্রচুর, ঠিক আছে, এক সময়, এক সময় শুধুমাত্র বাঘ কিন্তু সুন্দরবনের মধ্যে ছিল না। বাঘ একসময় তোমার পার্বত্য চট্টগ্রামের ওখানেও ছিল। ঠিক আছে, একসময় শুনতে কেমন অদ্ভুত লাগে, কিন্তু কি একসময় কিন্তু তোমার পার্বত্য চট্টগ্রামের ওখানেও কিন্তু বাঘ ছিল। কিন্তু এখন কিন্তু বাঘ নাই। সবগুলো বাঘ কি করছে, মানুষ দৌড়ায় পিটায় কি বের করে দিচ্ছে। তারপর একসময় কি ঘড়িয়াল পাওয়া যেত আমাদের দেশের মধ্যে, কুমিরের মতো অনেকটা। ঠিক আছে, কুমিরের মতো অনেকটা, তবে মুখটা হচ্ছে চ্যাপ্টা। কুমির হচ্ছে হিংস্র, ঘড়িয়াল কিন্তু হিংস্র না। মিঠা পানির কুমির বলা হতো এদেরকে। মানুষ কি করছে, এদেরকে ধরে ধরে নিয়ে মেরে ফেলছে কোনো কারণ ছাড়া। তারপরে যে কিছুদিন আগেও প্রায় সময় জেলেদের ওখানে এই যে ডলফিন, ঠিক আছে, ডলফিন ও যে লকডাউনে যখন শুরু হলো, মানে বলা হচ্ছিল যখন কি প্রকৃতি রিসেট হচ্ছে, আমরা মোবাইল যেরকম রিসেট দিই, করোনার প্রথম দিকে যেরকম বলছে প্রকৃতি রিসেট হচ্ছে, ওই সময় কি আমাদের এদিকে বঙ্গোপসাগরের এই উপকূলে কিন্তু প্রায় অনেক বছর পরে ডলফিনের ঝাঁক আসা শুরু হয়েছিল। দেখা যাচ্ছে কি জেলেদের জালের মধ্যে প্রতিদিন একটা দুইটা করে আক্রান্ত, মানে মারা পড়তো। আচ্ছা, কথা বললে আসলে অনেক কথা বলা হয়ে যাবে গা, আমরা আর ওইদিকে যাচ্ছি না। তাহলে বলা হচ্ছে কি না, এরকম কিছু করা যাবে না। টেকসই উন্নয়নটা যদি আমরা করতে যাই, তাহলে মানুষের থাকার পাশাপাশি কি করতে হবে, এদেরকেও কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। মনে রাখবা, সৃষ্টিকর্তা, ঠিক আছে, সৃষ্টিকর্তা কিন্তু প্রয়োজন ছাড়া কোনো প্রাণীকে সৃষ্টি করে নাই। ঠিক আছে, সব প্রাণীরই কিন্তু কোনো না কোনো ভূমিকা আছে। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখলেই হবে। ঠিক আছে, যেমন ধরো বলা হয় এই যে মৌমাছি, ঠিক আছে, মৌমাছি বলা হচ্ছে যদি পৃথিবীতে যদি মৌমাছি, স্পেসিফিক পরিসংখ্যানটা মনে নাই, হয়তো বা একটু আগে পরে হতে পারে, সেটা হচ্ছে পৃথিবীতে যদি সমস্ত মৌমাছি যদি ধ্বংস হয়ে যায়, তার 2 বছরের ভিতরে পুরো মানব জাতি বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের একটা কথা আছে। তারপর হচ্ছে দেখো, তাহলে ছোট একটা মৌমাছি, তোমার থেকে মনে হতে পারে এটা কি করছে, কারণ এটা ফুলের পরাগায়নে সাহায্য করে, তোমাদের অষ্টম শ্রেণী বিজ্ঞানের মধ্যে আছে। ঠিক আছে, সেই হিসাবে হচ্ছে বলা, পরাগায়ন অধ্যায় তোমরা সবাই পড়েছো, এই মৌমাছি কিন্তু পরাগায়নে প্রচুর ভূমিকা রাখে। আচ্ছা, তারপরে দেখো আমাদের দৈনন্দিন জীবনে সাশ্রয়ী ও দূষণ মুক্ত জ্বালানি অপরিহার্য। এতক্ষণ পরে কি আসছে, শেষ কথাটা আসছে, বিশাল একটা কথা, সেটা হচ্ছে কি জ্বালানি। পরিবেশ দূষণে তোমরা পড়েছো বা পড়িয়েছিলাম তোমাদেরকে দূষণ, দুর্যোগের ক্ষেত্রে, যে হচ্ছে কি পরিবেশ দূষণের ক্ষেত্রে প্রধান ভূমিকাটা রাখে হচ্ছে কি কালো ধোঁয়া, যে কোনো কিছুর কালো ধোঁয়া। ঠিক আছে, এটা বেশিরভাগ আসে কোথা থেকে, জ্বালানি থেকে। ফলে আমাদের দৈনন্দিন জীবনে সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি অপরিহার্য। জীবাশ্ম জাত জ্বালানি পরিবেশের অনেক ক্ষতি করে। জীবাশ্মজাত জ্বালানি অলরেডি তোমরা জানো, কয়লা, গ্যাস, এগুলোকে বলা হয় জীবাশ্মজাত। এক্ষেত্রে কয়লা ও তেলের ব্যবহার উল্লেখ করা হয়। এগুলোর ব্যাপক ব্যবহারের ফলে বৈশ্বিক উন্নয়ন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে জলবায়ুর পরিবর্তন ও জীববৈচিত্র্য বিলুপ্তির সম্মুখীন হচ্ছে। এই জন্য আমাদের টেকসই জ্বালানি কর্মসূচি ব্যবহার করতে হবে। টেকসই জ্বালানি কর্মসূচি গ্রহণ করলে অন্যান্য অভিষ্টগুলো কি হবে, অর্জিত হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, দেখো টেকসই জ্বালানি কর্মসূচি গ্রহণ করতে হবে। টেকসই জ্বালানিটা গ্রহণ করলে পরিবেশ রক্ষার মধ্যে অন্যান্য যেগুলো আছে সেগুলো কিন্তু অর্জিত হবে। ঠিক আছে, কিভাবে, এটাই বলছি, মেনই হচ্ছে কালো ধোঁয়াটা। ঠিক আছে, তারপর হচ্ছে জলবায়ু, শহর সমাজ এবং জলজ স্থল প্রাণী রক্ষা পাবে সাশ্রয়ী মূল্যে দূষণমুক্ত জ্বালানি প্রাপ্তিতে। আমাদের প্রেক্ষাপটে টেকসই উন্নয়নের একটি প্রবাহ চিত্র নিচে দেয়া হলো। ঠিক আছে, প্রবাহ চিত্র সম্ভবত এখনো তোমরা পাও নাই। ঠিক আছে, এই প্রবাহ চিত্র তোমাদের বইতে দেওয়া নেই, তবে আইসিটির মধ্যে এইচএসসি লেভেলে গিয়ে পড়তে হয়। ঠিক আছে, প্রবাহ চিত্র বানাতে হয়, একটা প্রোগ্রাম কিভাবে তৈরি করা যায় এটা। তাহলে দেখো আমাদের দেশের জন্য, ঠিক আছে, আমাদের দেশের জন্য, আমাদের দেশের ভিত্তিতে একটা সাশ্রয়ী এবং কি দূষণ মুক্ত, ঠিক আছে, অর্থাৎ একটা জ্বালানির একটা উদাহরণ দেয়া আছে।
গোবর, কচুরিপানা বা গৃহস্থালী জলীয়জাত আবর্জনা। জলীয়জাত আবর্জনা মানে হচ্ছে যেগুলো হচ্ছে পচে যাবে, অর্থাৎ যেগুলোতে পানি থাকে। যেমন ধরো কি তরকারির খোসা, তরকারির খোসাগুলো তুমি কি করতে পারো, কিছুদিন জন্য মাটিতে রেখে দাও। ওগুলাতে কিন্তু পানি জমা থাকে, একটা সময় কি করবো ওই পানিগুলো ওইটা মাটির সাথে মিশে যাবে এবং তাকে এই জিনিসগুলা কিন্তু সহজলভ্য। এর থেকে কি হচ্ছে, কম্পোস্ট সার তৈরি করা হচ্ছে। কম্পোস্ট সার, কৃষি শিক্ষা, গাছ তত্ত্বনীতি সম্ভবত নাই, কৃষি শিক্ষার মধ্যে ছেলেরা পড়ে এসেছো, যদি নিজেরা রিডিং করে থাকো আর কি। কিন্তু আমার যথেষ্ট ডাউট আছে যে তোমরা কৃষি শিক্ষা কতটুকু পড়াশোনা করো। তো যাই হোক, তাহলে দেখো এইগুলো যদি কি করতে পারি আমরা, যদি কিছুদিন, ঠিক আছে, ধরো 1 সপ্তাহ, 10 দিন বা 15 দিন যদি আমরা কি করতে পারি, একসাথে করে যদি রেখে দিই, ঠিক আছে, অথবা গাজন গাজন প্রক্রিয়ার মধ্যে কিছুদিন বা ফার্মেন্টেশন যেটা হোক করতে, কি হবে তোমার এক ধরনের ওখানে সার তৈরি হবে। ঠিক আছে, এটা হচ্ছে কম্পোস্ট সার। এখানে শুধু সারই তৈরি হবে না, পাশাপাশি হচ্ছে এখানে উপজাত হিসাবে বায়োগ্যাস তৈরি হবে। ঠিক আছে, এই যে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ার মধ্যে তোমার কি হচ্ছে, সার তৈরি হচ্ছে, আবার কি হচ্ছে, গ্যাসও তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলতেছি বায়োগ্যাস, জ্বালানি হিসাবে রান্নার কাজে ব্যবহার। তাহলে দেখো এই জিনিসগুলো হচ্ছে আমাদের আবর্জনা, এগুলো যদি আমরা যেখানে সেখানে ফেলি পরিবেশের ক্ষতি হচ্ছে। কিন্তু এগুলো দিয়ে যদি আমরা একটু প্রসেস করি, তাহলে একই সাথে জমির জন্য সারও পাচ্ছি, জৈব সারও পাচ্ছি, এবং কি পাচ্ছি, গ্যাসও পাচ্ছি। ঠিক আছে, যেটা দিয়ে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, এবং এই জ্বালানিটা কিন্তু প্রকৃতির জন্য সেফ। ঠিক আছে, এখানে কালো ধোঁয়া পাওয়া যায় না। এছাড়াও আমরা কি করতে পারি, সূর্য থেকে নবায়নযোগ্য সৌর জ্বালানি ব্যবহার করতে পারি। সেম জিনিস, নবায়নযোগ্য জ্বালানি বিজ্ঞানের মধ্যে তোমরা পড়তে পড়তে তামা তামা হয়ে যাওয়ার কথা এতদিনে। তাহলে যে জিনিসটা আমরা কি করতে পারি, বারবার ব্যবহার করতে পারি, রিসাইকেল করতে পারি, সেটাই হচ্ছে নবায়নযোগ্য। এবং সূর্যের আলোটাও কিন্তু সেম, সূর্যের আলোটা কিন্তু আর শেষ হয়ে যাচ্ছে না, তুমি এটাকে কি করতে পারতেছো, বারবার ব্যবহার করতে পারতেছো, এবং এটা কিন্তু পরিবেশের কিন্তু কোনো ক্ষতি করতেছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই পদক্ষেপটা নিতে হবে। তাহলে দেখো আজকে যতটুকু আমরা পড়লাম সেটা যদি আমরা আরেকটু আলোচনা করি, ঠিক আছে, তাহলে আমরা বললাম যে পরিবেশটা কি কি কারণে ক্ষতি হচ্ছে। প্রথমে হচ্ছে কি, জলবায়ুর পরিবর্তন। ঠিক আছে, এখন জলবায়ুর পরিবর্তন হচ্ছে আমাদের, যার কারণে হচ্ছে কি আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে। এখন আমাদের টেকসই উন্নয়নের জন্য কি করতে হবে, জলবায়ু উন্নয়নটা রোধ করতে হবে। ঠিক আছে, একটা গেল। তারপরে হচ্ছে টেকসই শহর এবং টেকসই সমাজ। ঠিক আছে, তাহলে হচ্ছে কি, তারপরে আমরা আজকে পড়লাম যে হচ্ছে কি জলজ এবং স্থলজ সম্পদ। ঠিক আছে, জলজ সম্পদ এবং স্থলজ সম্পদ, এগুলো এক্ষেত্রে টেকসই উন্নয়নটা কিভাবে কাজ করে, বা আমরা কিভাবে টেকসই উন্নয়নটা করতে পারবো। ঠিক আছে, সেটাই আমরা এই অধ্যায়ের মধ্যে পড়েছি, এবং সবশেষে আমরা পড়লাম টেকসই উন্নয়ন করতে হলে বা পরিবেশ বাঁচাতে হলে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দূষণমুক্ত জ্বালানির ব্যবহার। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আমাদের একটা উদাহরণ দেওয়া আছে, তারপরে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎটাও বলা যায়। তবে পারমাণবিক বিদ্যুৎটা বলেছি সময় সাপেক্ষ ব্যাপার, এবং পারমাণবিক বর্জ্যগুলো যদি, ঠিক আছে, যে আবর্জনাগুলো আছে ওগুলো যদি ঠিকভাবে যদি তোমার কি নষ্ট করা না হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু আরো বেশি ক্ষতি করে। ঠিক আছে, এই জন্য হচ্ছে ওইটাতে আমরা আসলাম না, অর্থাৎ ওইটা বিদ্যুৎ উৎপাদন করাটা যত কষ্ট, তার থেকে হচ্ছে বর্জ্য পদার্থ গুলা তোমার কি নষ্ট করে ফেলাটা কি আরো বেশি কষ্ট। আচ্ছা যাই হোক, এই ছিল আমাদের আজকে পড়া, আজকে আর পড়াবো না। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস আছে, এগুলো একটু তাহলে আমরা দেখি। এবার আমরা অর্থনৈতিক আর অর্থনৈতিক গুলো আগামী দিন থেকে আগামী ক্লাসের মধ্যে আলোচনা করবো, সব শেষ করে ফেললে কিভাবে হবে।